আসসালামু আলাইকুম। আজকে আমরা মানসিক দক্ষতার ক্লাস এনজয় করব ইনশাল্লাহ। মেন্টালিটি বিসিএস এর সবচেয়ে সহজ পাঠ। এটা নিয়ে অত টেনশন করার কিছু নাই। যদিও প্রিলিমিনারিতে এই মানসিক দক্ষতার 80-90% প্রস্তুতি হয়ে যায়। তারপরেও রিটেনে কিছু টপিক আছে যে টপিকসগুলা শুধু রিটেনে আসে। এমন টপিকসগুলো নিয়ে আজকে আলোচনা করা হবে। প্রথমে আমরা একটু বিসিএস এর নাম্বার এবং সিলেবাসটা নিয়ে হালকা একটু আলোচনা করব। তারপরে ইনশাল্লাহ টপিক নিয়ে আলোচনা হবে। মানসিক দক্ষতায় আমরা জানি বিসিএস প্রিলিমিনারি এবং রিটেনে ম্যাথ এবং মেন্টাল অ্যাবিলিটি। প্রিলিতে ম্যাথ হচ্ছে এখন 20 নাম্বার, আগে ছিল 15, আজ বাড়ছে। মানসিক দক্ষতা হচ্ছে 15। লিখিত পরীক্ষাতে ম্যাথ 50, মেন্টাল অ্যাবিলিটি 50। ম্যাথের জন্য সময় থাকে 2 ঘন্টা, মেন্টাল অ্যাবিলিটির জন্য সময় থাকে 1 ঘন্টা। মানসিক দক্ষতার এই পরীক্ষাটা প্রিলির মতো ঠিক প্রিলির মতো এমসিকিউ পরীক্ষা হবে। এখানে নেগেটিভ নাম্বার আছে, ভুল করলে 0.5 কাটবে। এই হলো নাম্বার বন্টন। সকাল 10টা থেকে 12টা পর্যন্ত ম্যাথ পরীক্ষা নেয়, আর আধা ঘন্টা পরে 12টা 30 থেকে 1টা 30 পর্যন্ত মানসিক দক্ষতার পরীক্ষা হয়। আগে 44তম বিসিএস পর্যন্ত একটা ফরম্যাট ছিল, 12টা ম্যাথ থাকতো, 10টার অ্যান্সার করলে হতো। কিন্তু এখন এই ফরম্যাট আর নাই। এখন 10টা ম্যাথ দেয়, 10টার অ্যান্সার করতে হয়। এখানে কোনো এক্সট্রা প্রশ্ন থাকে না, এই জন্য ম্যাথের প্রস্তুতি খুব ভালো হওয়া উচিত এবং ভালো করে নেওয়া উচিত। আর মানসিক দক্ষতার প্রস্তুতি নেওয়ার দরকার নাই। এটা একদমই সহজ, বিসিএস এর সবচেয়ে সহজ পাঠের মধ্যে একটা, সেটা প্রিলি হোক আর রিটেন হোক। ওকে, এখন আমরা একটু মানসিক দক্ষতার পিএইচসি প্রদত্ত যে সিলেবাসটা দিয়েছে সেটা একটু দেখে আসি। আমরা একটু যদি খেয়াল করি তাহলে দেখতে পাবো মানসিক দক্ষতা প্রিলিমিনারিতে যে সিলেবাসটা দিয়েছে পেয়েছি, সেম সিলেবাস রিটেনে, শুধু একটা অধ্যায় চেঞ্জ আছে, সেটা হচ্ছে 2 নম্বরটা। এটা রিটেনে নাই। ভাষাগত যৌক্তিক বিচার, সমস্যা সমাধান, বানানো ভাষা, যান্ত্রিক দক্ষতা, স্থানাঙ্ক সম্পর্ক আর সংখ্যাগত ক্ষমতা। এই হচ্ছে পিএসসি প্রদত্ত প্রিলিমিনারি সিলেবাস। এবং পাশাপাশি আমরা একটু দেখি রিটেনের 50 নম্বরের যে পিএসসি সিলেবাস দিয়েছে সেটা হচ্ছে এই 6টা অধ্যায় আছে, শুধু 2 নম্বর টপিকটা একটু চেঞ্জ। 2 নম্বরে বলেছে অ্যাবস্ট্রাক্ট রিজনিং, আর বাকি সব সিলেবাস সেম। তো একজন প্রার্থী এখান থেকে হুট করে বুঝবে না কি কি পড়তে হবে, কারণ ভাষাগত যৌক্তিক বিচার পিলিতে কত নম্বর আসে, রিটেনে কত নম্বর আসে, পিএসসি কিছু লেখে নাই। এরপরে বিমূর্ত যুক্তি থেকে কত আসবে বলে নাই, বানান থেকে কত আসবে বলে নাই। যেমন গত পিলিতে পরীক্ষা হয়ে গেল 50-এ, বাংলা স্যাররা ইংরেজি স্যাররা বানানকে তারা নিজের মতো করে নিয়ে নিছে, আমার এখানে কোনো কাজ নাই। তাহলে মানসিক দক্ষতা কোশ্চেন নাই, 2-3 নাম্বার ওখানে শেষ। এরপরে গেছে যান্ত্রিক দক্ষতা থেকে প্রশ্ন আসে, স্থানাঙ্ক থেকে প্রশ্ন হয়। যদিও মানসিক দক্ষতা স্থানাঙ্ক থেকে প্রশ্ন হয় না বললেই চলে, যদিও স্থানাঙ্কের ইংলিশ লেগেছে স্পেস রিলেশন, দিস ইজ রং, কারণ স্থানাঙ্কের ইংলিশ হচ্ছে কোঅর্ডিনেট, বাট আমরা দেখতে পাচ্ছি পিএসসি বলেছে স্পেস রিলেশন। এরপরে সংখ্যাগত ক্ষমতা, নিউমেরিক্যাল অ্যাবিলিটি। তো এখান থেকে একজন প্রার্থী কোনোভাবে বুঝবে না কি কি পড়তে হবে। তো আমি নিজের মতো করে বিশেষ কনফিডেন্সের স্টুডেন্টের জন্য কিভাবে সিলেবাসটাকে ডিজাইন করেছি আমরা একটু বলি, এবং প্রত্যেকটা টপিক ধরে ধরে আমরা আলোচনা করি ক্লাসে। আমি একটু আইডিয়া দিই যে এইভাবে সিলেবাসে কি কি আছে বোঝা মুশকিল।
কি কি পড়তে হয় সেটা একটু আইডিয়া দেই। মানসিক দক্ষতায় এমন কিছু প্রশ্ন পরীক্ষাতে আসে যেখানে শুধু সংখ্যা থেকে প্রশ্ন হয়। সংখ্যার এই অধ্যায়টার নাম আমি রাখছি নাম্বার পাজল, সংখ্যাগত ধারা। আমি স্টাডি করে দেখেছি এখান থেকে প্রায় 9টা অধ্যায় আছে শুধু সংখ্যা থেকে প্রশ্ন হয়, 9টা অধ্যায় থেকে। এটা একটা অধ্যায়। মানসিক দক্ষতায় এমন কিছু প্রশ্ন পরীক্ষাতে আসে যেখানে কোনো সংখ্যা থাকে না, সেখানে শুধু বর্ণ থেকে প্রশ্ন হয়, লেটার অ্যান্ড ওয়ার্ড রিলেটেড প্রশ্ন। বর্ণ এবং সংখ্যা থেকে প্রশ্ন হয় এমন অধ্যায় আছে 16টি। এরপরে মানসিক দক্ষতায় এমন কিছু প্রশ্ন আসে যেটা সংখ্যাগত নয় বা বর্ণগত নয়। তাহলে এই অধ্যায়গুলো হচ্ছে আমি নাম দিয়েছি লজিক্যাল, যেটা ক্লাসে বা পরীক্ষার হলে হিসাব করে বলতে হয় লজিক্যাল প্রবলেম। এরকম টপিক আছে 12টি, যেমন দিকের অঙ্ক, পারিবারিক সম্পর্কের অঙ্ক, দিন তারিখ বারের অঙ্ক, ঘড়ির অঙ্ক, এই রিলেটেড মানে হিসাব করে বলতে হবে, অ্যানালজি। এরপরে নাম্বার রিলেটেড, বর্ণ রিলেটেড, বর্ণ এবং শব্দ রিলেটেড, লজিক্যাল। আরেকটা ধরনের প্রশ্ন পরীক্ষাতে আসে সেটা হচ্ছে ভোকাবুলারি রিলেটেড। ভোকাবুলারি সমর্থক শব্দ, বিপরীত শব্দ, পারিবারিক শব্দ, এক কথায় প্রকাশ, প্রবাদ, প্রবচন, বাগধারা, বাংলা বানান, ইংরেজি বানান রিলেটেড যে প্রশ্নগুলো পরীক্ষাতে আসে সেটাকে আমি নাম বলেছি বা বলছি এগুলো সব ভোকাবুলারি, বাংলা বানান, ইংরেজি বানান। মানসিক দক্ষতা এমন কিছু প্রশ্ন পরীক্ষাতে আসে সেটা হচ্ছে পিক্টোরিয়াল প্রবলেম অথবা ভিজুয়াল টেস্ট, অথবা বলা হবে নন ভার্বাল রিজনিং। নন ভার্বাল রিজনিং এমন থেকে অধ্যায় আছে টোটাল 10টা। যেমন নিচের চিত্রে কয়টা ত্রিভুজ আছে, বর্গ আছে, রম্বস আছে, আয়ত আছে। এরপরে আয়না চিত্র, পানি চিত্র, যান্ত্রিক দক্ষতা, যান্ত্রিক দক্ষতা না, পরের চিত্র কি হবে, ভিন্ন রকম চিত্র কোনটা, এই রিলেটেড যে প্রশ্নগুলো হয় সেটা হচ্ছে নন ভার্বালের মধ্যে আছে। এরপরে মানসিক দক্ষতা এমন কিছু প্রশ্ন পরীক্ষাতে আসে সেটা হচ্ছে যন্ত্র থেকে প্রশ্ন হয়, মেকানিক্যাল রিজনিং। তো যন্ত্র থেকে প্রতি বছরই বিসিএসে মানসিক দক্ষতার প্রশ্ন হয়, বিভিন্ন রকম টুলস থেকে, ফোর্স থেকে, কপিকল, লিভার, পুলি, ব্যালেন্স, গিয়ার, হুইল, এই রিলেটেড যে প্রশ্নগুলো সবগুলো হচ্ছে মেকানিক্যাল অধ্যায়। এরপরে আমরা মাঝে মাঝে দেখি মানসিক দক্ষতায় এমন কিছু প্রশ্ন আসে যেখানে শুধু ম্যাথ থেকে প্রশ্ন হয়। ম্যাথের সব জায়গা থেকে প্রশ্ন আসে, পাটিগণিত থেকে আসে, বীজগণিত থেকে আসে, জ্যামিতি থেকে আসে। গত 44, 45, 46 রিটেন পরীক্ষাগুলোতে আমরা দেখব বিন্যাস সম্ভবতা থেকে একটা একটা করে প্রশ্ন আসছে। 46 আসছে, 45 আসছে, 46 আসছে, 44 আসছে। তো পাটিগণিত থেকে প্রশ্ন হয়, বীজগণিত থেকে প্রশ্ন হয়, জ্যামিতি থেকেও প্রশ্ন হয়। সব মিলে কম্বো ম্যাথ অংশ থেকে দেখা গেছে সময়, কাজ, নল, চৌবাচ্চা, ট্রেনের অঙ্ক, ছোট ছোট দশমিক সংখ্যার গুণ। যেমন এবার 47 পিলিতে একটা প্রশ্ন আসছে 0.5, 0.05, 0.005 এর গুণফল কত। এখন ম্যাথের স্যাররা ভাবছে এটা ম্যাথে, আমি দিয়ে দিচ্ছি, নিয়ে যাও। তো ছোট ছোট এরকম যোগ, বিয়োগ, গুণ, ভাগ, ভগ্নাংশের ছোট বড়, সংখ্যার ছোট বড়, নিচের কোন সংখ্যাটি বড়, কোন সংখ্যাটি ছোট, মৌলিক সংখ্যা, মূলত অমূলত সংখ্যা থেকেও মানসিক দক্ষতার প্রশ্ন দেয়। আর মাঝে মাঝে আইকিউ থেকে প্রশ্ন হয়, তাৎক্ষণিক সিদ্ধান্ত রিলেটেড যে প্রশ্নগুলো সেটা হচ্ছে মানসিক দক্ষতা থেকে হয়। তো এই হচ্ছে মানসিক দক্ষতা। আমরা আলোচনা বিগত সালের প্রশ্ন ভিত্তিতে বলতে পারি এই টাইপের প্রশ্নগুলো আমরা পরীক্ষা হলে ফেস করব। এখন আমি অ্যাজ এ টিচার হিসেবে যা বুঝি সেটা হচ্ছে মানসিক দক্ষতার যদি 100% মানসিক দক্ষতা হয়, এটাকে আমি দুটো ভাগ করি। এটা হচ্ছে 70 থেকে 80% পড়াশোনা আছে
কারো হেল্প লাগবে না, একাই পারা যাবে, একাই হবে, একাই পারা যায়, কারো হেল্প লাগে না, কোনো টিচার লাগবে না, জাস্ট একটা বই পড়লেই হয়েছে। কিছু টপিকস আছে, 20 থেকে 30% টপিকস আছে যেটার উপরে আমরা ক্লাস নিয়ে থাকি। যে টপিকসগুলো হচ্ছে ক্লাস নিলে একজন স্টুডেন্ট যারা বুঝে কম তাদের হেল্প হবে। তো এটার জন্য এখন যেহেতু ক্লাসের সংখ্যা বেশি দেওয়া যাবে না, এটা হচ্ছে পিএসসি প্রদত্ত 2 মাসের মধ্যেই রিটেন পরীক্ষা হয়ে যাবে, সব সাবজেক্টের ক্লাস দিতে হয়। এই জন্য মানসিক দক্ষতায় জাস্ট 3টা ক্লাস হবে, 3টে লেকচারের মধ্যে লিখিত কোর্স এর যে সকল টপিকগুলো আলোচনা করলেই না সেগুলো করা হয়। যেমন আজকে আমরা যে টপিকগুলো নিয়ে আলোচনা করব সেগুলো এখন শুরু করছি। এমন কিছু টপিকস পরীক্ষাতে আসে যেটা শুধু রিটেনেই আসে, কিছু টপিক আসবে প্রিলিতেও আসে, রিটেনেও আসে। তো আমি একটা সহজ প্রশ্ন দেখি এটা জাস্ট মেন্টাল অ্যাবিলিটি কোশ্চেন, তো একটু ট্রিকি হয়, একটু এটা প্রশ্ন দিই, কে পারে, এর মান কত হবে, কে পারে, একদম সহজ, 1%, 10%, 100%, নান অফ দিস। আমরা যারা ক্লাসে উপস্থিত আছি দ্রুত অ্যান্সার করার চেষ্টা করি, কোনটা অ্যান্সার হবে। যারা যারা ক্লাস করছি, যারা অবশ্যই আমার ভিডিওটা একটু শেয়ার করে দিলে খুশি হব, এবং যে কয়েকজনে ক্লাসে উপস্থিত আছি একটু অ্যান্সার দেওয়ার চেষ্টা করি, দেখি কে পারে। দ্রুত দ্রুত। গুড। একজন বলছে ঘ, একজন বলছে 100%, একজন বলছে বি। দেখি কারা কারা পারে, দ্রুত। যে কয়েকজনে আছে সবাই যেন অ্যান্সার করার চেষ্টা করি, খুব কঠিন কোশ্চেন দেই নাই, কিন্তু ট্রিকি। একজন বলছে ঘ হবে, কারণ উত্তর 1। গুড। একটু চেষ্টা করি কে পারি, মেন্টাল। ইব্রাহিম আসছে, ইব্রাহিম খলিল বলছে বি, আব্দুর রহিম বলছে বি। স্যার নমস্কার, কেমন আছেন? অ্যান্সার ডি হবে। ইতিকা বলছে ডি হবে। গুড। এই তো খেলা শুরু হয়ে গেছে এখন, লাখ ভেলকি লাখ। আফসানা বলছে ডি, নান। অন্তত যে কয়জন আছে তারা অ্যান্সার করলে তো খুশি হয়। এই কোশ্চেন সবারই পারা উচিত। শামীমা আক্তার, গুড। মেন্টালিটি কোশ্চেনগুলো এরকম ট্রিকি হয়। আচ্ছা, যে কজন অ্যান্সার দিয়েছে তার মধ্যে একজনের অ্যান্সার হয়েছে, বাকি সবারই ভুল। থ্যাংক ইউ। শামীম আক্তার বলছে, জাকিয়া সুলতানা বলছে। আচ্ছা, আমি ব্যাখ্যা দিয়ে দিই। আমরা জানি এটাকে যদি আমরা ভাঙি, 100% মানে 1/100, এর মানে কাটাকাটি করলে থাকে 1, 1-এর বর্গমূল 1 হয়, তাহলে এটার অ্যান্সার হবে 1। এই জন্য অনেকে অ্যান্সার করতেছে ডি, কারণ অপশনে 1 নাই, তাদের চোখে 1 দেখা যাচ্ছে না, কিন্তু অপশনে 1 আছে। এই 100%-এর মানে হচ্ছে 1। সঠিক উত্তর সি। খুব একজন ছাড়া ম্যাক্সিমাম অ্যান্সার ভুল দিছে। কারণ 100% মানে কত? 100% মানে হচ্ছে 1। এটা তাহলে বোঝা গেছে। তাহলে মানসিক দক্ষতার কোশ্চেনগুলো এরকম ট্রিকি হয়।
দেখি আরেকটা কোশ্চেন দিতে পারে কিনা। ট্রিকি স্কোয়ার রুট 289 এর বর্গমূল কি সংখ্যা? একদম সহজ প্রশ্ন, দেখি এবার কে কে পারে। স্কোয়ার রুট 289 এর বর্গমূল কি সংখ্যা? মূলদ না অমূলদ? কোনটা হবে? 50-50 মূলদ হবে না অমূলদ হবে? দেখি এবার কে কে পারে। কমেন্টস হবে, যে কজন আমরা লাইনে আছি, অনলাইনে আছি বা ক্লাস দেখছি, প্রত্যেকের রিকোয়েস্ট থাকবে যে অ্যান্সার করার জন্য। দেখি কে কে পারে। বড় আছে উত্তর কোনটা হবে, মূলদ হবে না অমূলদ হবে? প্রত্যেকেই অ্যান্সার করে দেবে। জেবি বিজয় বলছে মূলদ, খাদিজা বলছে অমূলদ, নাজমুল হক বলছে অমূলদ, শিরিন বলছে মূলদ। তাহলে মেন্টাল কোশ্চেনগুলো এমন হয়, হ্যাঁ, ট্রিকি টাইপের। দেখলে মনে হয় পারবো, কিন্তু ভুলেছে। 50-50 আচ্ছা, মোর্শেদুল বলছে অমূলদ, গুড। সাকিবুর রহমান বলছে মূলদ, পাপি হালদার বলছে মূলদ। তাহলে মানসিক দক্ষতার কোশ্চেনগুলো খুব কঠিন হয় এমন নয়, একদম ইজি কোশ্চেন। যেমন এর উত্তর হচ্ছে, আমরা জানি এই সংখ্যাটার মান হবে 17, 289 এর বর্গমূল হচ্ছে 17। এখানে বাংলায় বলা আছে, বর্গমূল শব্দ ইউজ করা আছে, এর মানে আলটিমেটলি তোমাকে জিজ্ঞেস করা হয়েছে 17 এর বর্গমূল। 17 একটি মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যার বর্গমূল সবসময় অমূলদ সংখ্যা হয়। সঠিক অ্যান্সার অমূলদ হবে, এটা হবে না। তাহলে এই হচ্ছে ট্রিকি টাইপের প্রশ্ন। তো মানসিক দক্ষতায় গত 8টা BCS এ রিটেনে এক ধরনের প্রশ্ন আসে, আর এবার শুধু 47 প্রিলিতে একটা প্রশ্ন আসছে, সেটা নিয়ে একটু আলোচনা করি। আসি, আমি ঘন্টা খানেকের বেশি থাকবো। তো শুরু করা যাক। হ্যাঁ, মানসিক দক্ষতা এরকম ছোট ছোট প্রশ্ন হবে। প্রথমে আমরা একটা সহজ টপিক নিয়ে আলোচনা করি, এটার নাম হচ্ছে ওয়ার্ডার অ্যান্ড কম্পারিজন টেস্ট, ওয়ার্ডার অ্যান্ড র্যাঙ্ক টেস্ট, সরি। মানসিক দক্ষতা এই অধ্যায় থেকে প্রিলিতে প্রশ্ন আসে। লুক, এটা একটা অধ্যায়। এখানে বলছে ফাইম একটি শ্রেণীতে সামনে থেকে নবম এবং পিছন থেকে 36তম হয়েছে, শ্রেণীতে শিক্ষার্থীর সংখ্যা কত? এই অধ্যায় থেকে গত 8টা BCS এ শুধু রিটেনে প্রশ্ন হয়েছে, প্রিলিতে কোনো প্রশ্ন আসে নাই। ফাইম একটি শ্রেণীতে সামনে থেকে নবম। আমরা ছোটদেরকে এই অঙ্কটা কিভাবে করাই সেটা হচ্ছে, বলি যে ধরো ফাইম এখানে আছে, ফাইম সামনের দিক থেকে 9 নম্বরে আছে,
ফাহিম যদি 9 নম্বরে থাকে তাহলে ফাহিমের আগে আছে 8 জন। ফাহিমের আগে আছে 8 জন। সামনে থেকে ফাহিম 9 নম্বর হলে ফাহিমের আগে আছে 8 জন। আর পিছন থেকে ফাহিমের 36 নম্বর, তাহলে ফাহিমের পিছনে আছে 35 জন। যোগ করলে এই 8 আর ফাহিম একজন আর 35 সবগুলো যোগ করলে যেটা হবে সেটা অ্যান্সার। বাট আমরা এটা করব না। হ্যাঁ, সাকিবুর রহমান অ্যান্সার করেছে অলরেডি 44। থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে মোট সংখ্যাটা বের করব এইভাবে যে 2 অবস্থান যোগ করে 1 বিয়োগ করলেই হবে। তাহলে বাম অবস্থান, ডান অবস্থান অথবা সামনে অবস্থান, পেছনে অবস্থান যোগ করে 1 বিয়োগ করলে উত্তর হয়। দুটো অবস্থান 9 আর 36 যোগ করে 1 বিয়োগ, 45 থেকে 1 বিয়োগ করলে উত্তর হবে 44। থ্যাংক ইউ। এরপরে আমি কয়েকটা প্রশ্ন দেখাই যে কোশ্চেনগুলো বারবার পরীক্ষাতে আসে। যেমন এখানে একই প্রশ্ন টানা 3 বিসিএস এ দিয়েছে। আগে ছিল ফাহিম, এখানে ইউজ করেছে লাবিবা। সামনে থেকে নবম, পেছন থেকে 36 নম্বর, সঠিক উত্তর 44। একই প্রশ্ন 3 বিসিএস এ দিয়েছে। আবার দেখি, মিম একটি শ্রেণীতে সামনে থেকে নবম, পেছন থেকে 36তম, নবম এবং 36তম, শুধু নামটা পরিবর্তন করেছে, অ্যান্সার হচ্ছে 44। এরপর একটু খেয়াল করে দেখি, রাকিব ক্লাসে 59 জনের মধ্যে 23তম হয়েছে, ঊর্ধ্বক্রমে সে কততম হয়েছে। এখানে মোট সংখ্যাটা বলা আছে, মোট সংখ্যা হচ্ছে 59, ঊর্ধ্বক্রমে চেয়েছে এই জন্য ঊর্ধ্বক্রমে এক্স ধরলাম, আর অধক্রমে তাহলে 23 যোগ করে 1 বিয়োগ করলে উত্তর হবে 60 সমান এক্স প্লাস 23, তাহলে এক্স এর মান হচ্ছে 37। এটা অ্যান্সার। এবারে এর 38তম রিটেনের প্রশ্ন। তো লুক, এক সারি সেলের মধ্যে একদিক থেকে মোহনের অবস্থান নবম, এটা বাংলায় বলছে নবম, আর ওখানে চতুর্দশ, 9 এবং 14 যোগ করে 1 বিয়োগ করলে উত্তর হবে টোটাল 23। 23 বিয়োগ 1 সমান 22। এটা আছে। আলবি শ্রেণীকক্ষে প্রথম সারিতে বসে আছে, ডান দিক বা বাম দিক থেকে গণলে আলবি অষ্টম ছাত্র। এ পাশ থেকে 8 নম্বর, এদের পাশ থেকে 8 নম্বর, 8 8 16 বিয়োগ 1, 16 থেকে 1 বিয়োগ, এই হলো 15 জন। সালেহা একটি বালিকা শ্রেণীর যে কোনো প্রান্ত থেকে একাদশ, এদিক থেকে 11, ওদিক থেকে 11, 11 11 22 বিয়োগ 1 সমান 21 জন। এবার 50তম প্রিলিতেও এখান থেকে একটা প্রশ্ন আসছিল। 37তম রিটেনের প্রশ্ন আসছে, দেখো, ক্লাসের সাথীর অবস্থান উপর দিক থেকে নবম এবং নিচের দিক থেকে 38তম। এটা হচ্ছে সংখ্যায় এই কোশ্চেন, এই টাইপের একটা কোশ্চেন আসে। 38 আর মনে হয় কতজন, সপ্তম না অষ্টম ছিল। তাহলে 9 যোগ 38 1 বিয়োগ, তাহলে এটা একটা অধ্যায়, এই অধ্যায় থেকে প্রায় পরীক্ষাতে প্রশ্ন আসে। 47 থেকে 1 বিয়োগ করলে অ্যান্সার হবে 46। ওকে, তাহলে যদি বুঝে থাকো তাহলে আমি একটা কোশ্চিন দেই, উত্তর দাও তো দেখি। দেখি এই প্রশ্নের উত্তর কে কে পারো, এই প্রশ্নের অ্যান্সার কে কে পারো একটু দেখি।
দেখি কে কে বলে 13 জন হবে। গুড। সাকিব অ্যান্সার দিয়েছে। জাকিয়া সুলতানা বলেছে 13 নাম্বার। 13 জন, গুড, থ্যাংক ইউ। বিজয় বলছে 13। তাহলে আগের কোশ্চিনটাই, আগেরটা থেকে পাপি হালদার বলছে 13 উত্তর, গুড, থ্যাংক ইউ ভেরি মাচ। আগের কোশ্চিনটাই, অতুল নামে একটা ছেলে আছে, তার পজিশন দেওয়া আছে একটি লাইনে, সে ডান দিক থেকে দ্বাদশ, দ্বাদশ মানে আমরা জানি 12তম, আর এদিক থেকে চতুর্থ মানে 4। তাহলে 12 এবং 4 যোগ করে অতুল এর দুটো অবস্থান যোগ করে আমরা এখন দেখবো যে লাইনে এই মুহূর্তে আছে কয়জন। এইরকম মুহূর্তে আছে হচ্ছে 16 থেকে 1 বিয়োগ করলে 15 জন আছে। 15 জন অলরেডি আছে। লাগবে কতজন? তাহলে আমাকে বলছে যে লাগবে হচ্ছে 28 জন বানাইতে হবে। 28 জন বানাতে যা লাগে, সুতরাং লাগবে হচ্ছে 28 বিয়োগ 15, 13 জন লাগবে। সঠিক উত্তর 13। তাহলে এটা একটা অধ্যায়। এই অধ্যায় থেকে মানসিক দক্ষতা এখন হর হামেশায় রিটেনের প্রশ্ন আসে। এরপরে আমরা একটা অধ্যায় আলোচনা করব, সেই টপিকটার নাম হচ্ছে কম্পারিজন টেস্ট, তুলনা ভিত্তিক প্রশ্ন, কম্পারিজন টেস্ট। ওকে, এই কম্পারিজন টেস্ট অধ্যায়টাতে কোন একটা প্যারামিটার ইউজ করা হয়। সেই প্যারামিটারটা হতে পারে এজ, ওয়েট, হাইট, কালার, কস্ট, স্যালারি, মানি, থিকনেস, ব্রাইটনেস, যে কোনো একটা অ্যাডজেক্টিভ, যে অ্যাডজেক্টিভ দিয়ে কোনো ব্যক্তি বা বস্তুর মধ্যে তুলনা বোঝাতে হবে, তুলনা বোঝাবে। আচ্ছা, তুলনা মোটামুটি 2 জনের মধ্যে হয় স্বাভাবিকভাবে, কখনো কখনো 3 জনও হয়। যেমন এ বি এর চেয়ে খাটো, এখানে তুলনা হয়েছে 2 জনের মধ্যে, এ এবং বি। কিন্তু আমি যদি কথাটা এভাবে বলতাম, এ বি এর চেয়ে খাটো কিন্তু সি এর চেয়ে লম্বা, তাহলে এখানে একসাথে 3 ব্যক্তি জড়িত আছে। এইরকম খাটো, লম্বা, ফর্সা, টাকা আছে টাকা নাই, এইরকম ক্লেভারনেস, ইন্টেলিজেন্সি, যে কোনো একটা জিনিসের প্যারামিটার ধরে আমাকে কম্পেয়ার করতে বলে। আমরা একটা প্রশ্ন সমাধান করি এবং এখানকার মেইন প্রশ্নগুলো কিরকম হয়, কম্পেয়ারগুলো করার পরে আমাকে জিজ্ঞেস করে সবচেয়ে বড় কে, সবচেয়ে বেশি কোনটা, সবচেয়ে ছোট কে, বা কম কোনটা, কোনটা মাঝারি হবে, এই টাইপের প্রশ্ন পরীক্ষাতে দেয়। আমরা একটা প্রশ্ন সমাধান করি। এই প্রশ্ন বলেছে এ বি এর তুলনায় খাটো কিন্তু সি এর চেয়ে লম্বা। এ বি এর চেয়ে খাটো কিন্তু সি এর চেয়ে লম্বা। তো আগে একটা ট্রেডিশনাল মেথড দেখায়, ট্রেডিশনাল মেথড দেখায়, তারপরে আমরা আরেকটা পদ্ধতি বলবো। প্রথমে দেখি, আমরা আমরা জানি যে এটা হচ্ছে বড়, এটা হচ্ছে ছোট, এদিকে বড়, এদিকে ছোট, বড়, ভাগ করার দিকে বড় থাকে। ওকে, তাহলে একটা একটা করে স্টেটমেন্ট ক্রিয়েট করি। বলছে এ বি এর চেয়ে খাটো, খাটো লোক, এ বি এর চেয়ে খাটো কিন্তু সি এর চেয়ে লম্বা। তাহলে আশা করি এটা আমরা প্রথম সেন্টেন্স পেলাম। প্রথম সেন্টেন্সটা অসমতা হচ্ছে এটা, যে এ বি এর চেয়ে খাটো, সি এর চেয়ে লম্বা। এরপরে খেয়াল করি, পরের স্টেটমেন্টে বলতেছে ডি এর তুলনায় খাটো। ডি খাটো কার চেয়ে? এর চেয়ে খাটো কিন্তু সি এর চেয়ে লম্বা। এটা হলো 2 নম্বর স্টেটমেন্ট। এরপরে 3 নম্বর স্টেটমেন্টে বলছে যে ই বি এর তুলনায় খাটো। ই কার চেয়ে খাটো? বি এর চেয়ে খাটো কিন্তু এর চেয়ে লম্বা।
এই হলো তিনটা স্টেটমেন্ট। এই তিনটা স্টেটমেন্টকে আমরা এখন যেটা করব সেটা হচ্ছে একটা স্টেটমেন্টে কনভার্ট করব। তিনটা স্টেটমেন্ট আলাদা করে লিখলাম, লিখে আলাদা এখন স্টেটমেন্ট সাজাবো। এখন খেয়াল করে দেখি কোনটাকে সাজালে ভালো হয়, কোন জায়গা থেকে। এইটা আগে লিখি, এইটা আগে লিখি। হ্যাঁ, দেখি সি এর চেয়ে ডি বড়, ডি এর চেয়ে এ বড়। আবার এখানে এই স্টেটমেন্ট একটু খেয়াল করে দেখি, এটা এটা একটু দেখি, এর চেয়ে কে বড়, ই বড়, এর চেয়ে কে বড়, বি বড়। তাহলে এই অংশটা হচ্ছে এই সেন্টেন্স আর এই অংশটা হচ্ছে এই সেন্টেন্স। এখন এখানে বলা হয়েছে সি এর চেয়ে এ বড়, অবশ্যই সি এর চেয়ে বড়, এর চেয়ে বি বড়, অবশ্যই এর চেয়ে বি বড়। তাহলে শেষ। আপনার অ্যান্সার ঠিক হয়েছে, গুড। এখন আমাকে বলছে উচ্চতার দিক থেকে মাঝারিকে, মাঝারিকে এ, মাঝখানে যেটা থাকবে, যে মাঝখানে থাকবে সে মাঝারি হবে। এটা একটা পদ্ধতি আছে। আরেকটা পদ্ধতি আছে, এইভাবে লাইন টেনে টেনে, একটু খেয়াল করি, এখানে দেখাই, এ বি সি ডি ই, এভাবে সেট করি, এ বি সি ডি ই, আমি আগে সেট করে ফেলছি। প্রথমে বলছে এ বি এর চেয়ে খাটো, এটা বি, এটা এ, কিন্তু সি এর চেয়ে লম্বা। আমরা যদি ভালো করে খেয়াল করে দেখি তাহলে এখানে দেখতে পাবো এ বি এর খাটো কিন্তু সি এর চেয়ে লম্বা। তাহলে এখান থেকে এটা বি, খেয়াল করে দেখি, এইটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, এটা হচ্ছে এ। এর পরের সেন্টেন্সে বলতেছে ডি সম্পর্কে কথা, ডি এর চেয়ে খাটো কিন্তু সি এর চেয়ে লম্বা। তাহলে ডি এর অবস্থান এই যে এখানে, এইখানে হচ্ছে ডি। এরপরে ই হচ্ছে বি এর চেয়ে খাটো কিন্তু এর চেয়ে লম্বা, এর অবস্থান এই যে এখানে। তারপরে যদি খেয়াল করে দেখি তাহলে এখানে সবচেয়ে মাঝারি কোনটা আছে, মাঝারি আছে এ। এইভাবেও করা যায়। তো যে যেভাবে চিন্তা করে আর কি, কেউ এইভাবে করতে পারে, কেউ ওভাবে করতে চায়। তো দেখি এটা যদি আমরা বুঝে থাকি তাহলে পরের প্রশ্ন উত্তর কি হবে, দেখি এটা কে কে পারে। এখানে বলছে বি এর চেয়ে খাটো, বিজয় বলছে ই হবে। আচ্ছা, গুড, থ্যাংক ইউ ভেরি মাচ। বিজয় বলছে ই,
বি এর চেয়ে খাটো। একটা একটা করে সাজাতেও পারো, আবার ওই স্টাইলে করতে পারো যেটা চাইছে। পাপিয়া বলছে গুড, যে যেভাবে সাজায়। বি এর চেয়ে খাটো, এভাবে করা যাবে প্রথম সেন্টেন্স। দ্বিতীয় সেন্টেন্সে বলতেছে সি বি এর লম্বা, সি বি এর চেয়ে লম্বা আছে, তাহলে এটাও লেখা যায় বি এর চেয়ে এও লম্বা, বি এর চেয়ে সিও লম্বা। এরপরে বলতেছে ডি ই এর চেয়ে লম্বা কিন্তু বি এর খাটো। আচ্ছা, বি এর খাটো হওয়া মানে কি? এইখানে ওখানে কি হয়েছে, বি এর খাটো ডি, বি এর খাটো ডি, কিন্তু এই ডি কার চেয়ে লম্বা? ই এর চেয়ে লম্বা, তাহলে ই এর অবস্থান আরো ছোট। এখন এটা যদি ধরি, এখন এই দুইজনের মাঝখানে কোনো রিলেশন নাই, দের ইজ নো রিলেশন বিটুইন এ অ্যান্ড সি। সবচেয়ে বড়কে বলা যাবে না, কিন্তু সবচেয়ে ছোট যেটা কে সেটা বলা যাচ্ছে, সেটা হচ্ছে ই। অর্থাৎ যেটা চাচ্ছে সেটা আমি পেয়ে যাব। দেখি এবার কে কে পারে, এই প্রশ্নের উত্তর কে কে পারে একটু দেখি। প্রথমে বলছে সবচেয়ে লম্বু কে, টলেস্ট। এদের মধ্যে এ বি সি ডি ই এর মধ্যে সবচেয়ে লম্বু কে? লম্বা কে? লম্বা। এ ইজ স্মলার দেন বি। বিজয় বলছে বি হবে, গুড। A is smaller. A is smaller than B, প্রথম সেন্টেন্স। এবারে বলতেছে বি ইজ স্মলার দেন সি, বি সি এর চেয়েও ছোট। এবার বলতেছে সি ইজ স্মলার দেন ডি, ডি এর চেয়ে বা সি ছোট। অলরেডি এখানে সবার বড় পাওয়া গেছে, এবং শেষের সেন্টেন্সে বলা হয়েছে ডি ইজ টলার দেন ই, এই ডি ই এর চেয়ে বড়। তাহলে এ বি সি এর চেয়েও ডি বড়, ই এর চেয়েও ডি বড়, তাহলে সবার বড় কে? ডি। এখন তুমি যেভাবে চিন্তা করো, যেভাবে ফরম্যাটে আসো, এই ফরম্যাটে আসো, দাগ দিয়ে আসো, যেভাবে করো এটাই নিয়ম। এবারে আমরা আসি আরেকটা অধ্যায় নিয়ে, এটার নাম হচ্ছে সিটিং অ্যারেঞ্জমেন্ট। সিটিং অ্যারেঞ্জমেন্টের অনেক প্রশ্ন, অনেক ক্যাটাগরি আছে। আমরা যেটা করব সেটা হচ্ছে সহজগুলা করবো, সহজ। কোথাও মাছি লেগে আছে নাকি? ওকে, অনেক রকম সিটিং অ্যারেঞ্জমেন্ট হয়, যেমন লিনিয়ার, স্কোয়ার, সার্কুলার, ট্রায়াঙ্গুলার, হেক্সাগোনাল, পেন্টাগোনাল, কম্বিনেশন অফ দ্য অ্যাবভ, আগের যে কোনো অ্যাবভ হয়। তো বিসিএস এ রিটেনে দুই প্রকার এই সিটিং অ্যারেঞ্জমেন্ট থেকে প্রশ্ন হয়েছে। এবারে একটা শুধু প্রিলিতে আসছিল 47তমতে, সিটিং অ্যারেঞ্জমেন্ট 47-এ, আর বাকি সবগুলো রিটেনে আসছে। তো এটা হচ্ছে সারিতে, আর এটা হচ্ছে সার্কুলার, বৃত্তাকারে। যেমন প্রশ্নগুলোর ক্যাটাগরি এরকম হয়, পরীক্ষাতে আসে। যেমন এরকম বসা বসে আসন বিন্যাস নিয়ে মাঝে মাঝে আমরা প্রশ্ন পাই। একটি সারিতে 5জন ছাত্র A B C D E বসে আছে, 5জন ছাত্র বসে আছে,
একটা সারিতে। এরপরে তথ্য দিচ্ছে এ বি এর বাঁ দিকে, এ বি এর বাঁ দিকে বসছে, এ বসছে কার, বি এর বাঁ দিকে, এ বি এর বাঁ দিকে, কিন্তু সি এর ডান দিকে। তাহলে সি এর ডান দিকে হলে সি এখানে হবে। আমি একটু খেয়াল করে দেখি, বলছে যে এ বি এর বাঁ দিকে বসেছে, সি এর ডান দিকে বসছে। তাহলে প্রথম সেন্টেন্স থেকে আমরা এটা পেয়েছি। এরপরে পরের সেন্টেন্স আমরা দেখি, বলছে ডি বি এর ডান দিকে বসছে, ডি বি এর ডান দিকে, বি এর ডান তো এটা, এদিকে বসছে ডি, কিন্তু ই এর বাঁ দিকে। তাহলে ই এর বাঁ দিকে বসছে কে, ডি। এখন আমাকে বলছে সবচেয়ে কে মাঝখানে বসে আছে নির্ণয় করুন। মাঝখানে বসে আছে কে, সর্বোত্তর বি মাঝখানে বসে আছে। এটাকে বলে সিটিং অ্যারেঞ্জমেন্ট, এরকম আসন বিন্যাস, এটাকে বলে লিনিয়ার সিটিং অ্যারেঞ্জমেন্ট। এটার উপরে যখন আমরা অনলাইন অফলাইনে ক্লাস করব তখন আরো অনেক আলোচনা আছে। তো ক্লাসে, অনলাইন ক্লাসে এরকম সহজ সহজগুলো একটু আলোচনা করে দিই, দেখা যাক কি হয়। লুক, আচ্ছা ট্রাই করি তো এটার অ্যান্সার কি হবে, দেখি তো কে কে পারে। দেখি কে কে পারে। এন এন এন, গুড, থ্যাংক ইউ। যদিও হুট করে বোঝা যাবে না, এখানে বলছে বি এল এম এন পি এবং কিউ, এই 6 জন আছে একটা রোতে, পি এবং কিউ আছে সেন্টারে। 6 জনের আবার সেন্টার হয় না, দেখো 1 2 3 4 5 6, এটা তো পজিশন। 6 জন ব্যক্তির কখনো সেন্টার হবে, তাহলে সেন্টারে 2 জন থাকতে হবে। ওকে, তাহলে আমরা যদি প্রথমে বলি পি এবং কিউ সেন্টারে আছে, তাহলে যদি পি এখানে থাকে তাহলে কিউ এখানে থাকতে পারে, অথবা 1 2 3 4 5 6, অথবা কিউ এখানে থাকলে পি এখানে থাকতে পারে। তাহলে সেন্টারে বলতে বোঝাচ্ছে 2 জন মাঝখানে থাকবে, হয় পি আগে নাহলে কিউ আগে, যে কোনো একটা ফরম্যাটে থাকতে হবে। এরপরে বলতেছে বি এবং এল এট দ্য ইন্ড, শেষে আছে। যদি এই ফরম্যাটে শেষে দেই, বি এখানে এল এখানে, অথবা এই ফরম্যাটের শেষে দেই বি এল এখানে বি এখানে, হতে পারে, আরো হতে পারে, আরো দুটো হতে পারে, যেমন বি এল এখানেও দিতে পারি, আবার পরের বারে এল বি এখানেও দিতে পারি। তো এখানে কাজ হয়ে যাবে আশা করি। হ্যাঁ, হয় বি বাম পাশে, এল ডান পাশে, এল বাম পাশে, বি ডান পাশে, যে কোনো একটা ফরম্যাটে থাকবে, কারণ এরা এন্ডে থাকবে, এন্ড শেষে। এম ইজ সিটিং ইন দ্য লেফট অফ বি, বি এর বাম পাশে এম, তো বি এর এই এখানে যদি বি বলে তাহলে বাম পাশে থাকে না, তাহলে এটা হবে না। এখানে যদি বি বসে এভাবে, তাহলে আর এই পাশে থাকবে না, তাহলে বি এর বাম পাশে একটা জায়গা আছে, এর অবস্থানে কে বসতেছে, এম। এখন আমাকে বলতে হবে
কিসে? ওরে, কি করলাম? কোন বাটন টিপতে কোন বাটন টিপে ফেলছি? রাশেদ আছে নাকি? রাশেদ, এই রাশেদ। কলিং বেল কই? কিছুই তো বুঝি না। লাইভ কি চলতেছে কিনা আসে না কেন? হ্যালো, 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 হ্যালো। টিভি স্ট্যান্ড বাই কি হয়ে গেল? আমাকে কি দেখা যাচ্ছে? আমাকে কি দেখা যায়? হ্যাঁ, দেখা যায়। ও মাঝে মাঝে এরকম হয়, অসুবিধা নাই। ঠিক আছে। আমার এখানে আবার পোকা ধরেতেছে, পোকা পোকা। ঠিক আছে, ওকে। এখন তো দেখা যায় না? এখন কি দেখা যাচ্ছে কিনা এখন? তাহলে অবশ্যই এখন বাকি থাকলো কে? এন। এন অবশ্যই নাই। তাহলে এন এল এর ঠিক রাইটে বসবে। হু ইজ দ্য রাইট অফ এল? এল এর ডান পাশে হচ্ছে এন। ঠিক আছে, থ্যাংক ইউ। চল্লিশতম রিটেন পরীক্ষাতে এই কোশ্চেনটা আসছে। এখন একটু দেখি। চারজন মেয়ে খেলা দেখার জন্য পাশাপাশি বসে আছে। জয়ার বামে স্মৃতি এবং ডানে তমা। সমস্যা হয়েছিল, আবার ঠিক হয়ে গেছে যতটুকু পারি আর কি। চারজন মেয়ে খেলা দেখার জন্য পাশাপাশি বসে আছে। জয়ার বামে স্মৃতি এবং ডানে তমা। তাহলে জয়ার বামে স্মৃতি, ডানে তমা। এই বলছে চারজন মেয়ে বসে আছে। জয়ার বামে আছে স্মৃতি, ডান পাশে আছে তমা। জয়া ও তমার মাঝখানে রামিসা। তাহলে রামিসের অবস্থান এখানে, দুইজনের মাঝখানে বসে আছে। কে বাম দিক থেকে দ্বিতীয়? বাম থেকে দ্বিতীয় বলুক।
তাহলে জয়া। তাহলে এইরকম সিটিং অ্যারেঞ্জমেন্ট আমরা পরীক্ষা হলে ফেস করব, এবং কোন প্রশ্ন আসবে এটা একজন টিচারের পক্ষে বলা প্রায় ইম্পসিবল। তো এই ধরনের প্রশ্ন পরীক্ষাতে আসে, এটার সাথে আমরা ইন্ট্রোডিউস হলাম। এরপরে মানসিক দক্ষতায় এমন কিছু প্রশ্ন আসে যেটা হচ্ছে অ্যানালজি থেকে প্রশ্ন হয়। দেখাই, এটা হচ্ছে নাম্বার অ্যানালজি। নাম্বার অ্যানালজি এই কোশ্চেনটা ফার্স্ট টাইম ইন্ট্রোডিউস করাইছে 46তম রিটেন পরীক্ষাতে। 46তম রিটেন। আচ্ছা, 46তম রিটেনের প্রশ্নটা আগে দিলে বোঝা যাবে যে এক ধরনের অ্যানালজি। সেটা হচ্ছে এখানে বলছে যে 6 2 2 2 7 এখানে কোন সংখ্যা আসবে। এটা হচ্ছে একটা সংখ্যার অ্যানালজি। আমরা অ্যানালজি নরমালি শিখেছি হচ্ছে দেখেছি শব্দের। যেমন একটা উদাহরণ দেওয়ার জন্য, যেমন দৈর্ঘ্য মিটার, সময় কি হবে। তাহলে এটা এক ধরনের অ্যানালজি। এটা হচ্ছে মানসিক দক্ষতাতে আসে। দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার, তাহলে সময়ের একক হচ্ছে সেকেন্ড। এইরকম এই 6 সংখ্যাটাকে যদি 222 লেখা হয়, আর তাহলে 7 সংখ্যাটাকে কি লেখা হবে, এটা হচ্ছে প্রশ্ন। এটা এক ধরনের অ্যানালজি। ওকে, না থাক, ওই দেখা যাচ্ছে না। তাহলে আমি এই কোশ্চেনটা আসছে 46তম রিটেন পরীক্ষাতে, সংখ্যার অ্যানালজি। ফার্স্ট টাইম বিসিএসসি ইন্ট্রোডিউস হয়েছে, এর আগে কখনো বিসিএসসি এই কোশ্চেন আসে নাই। আচ্ছা, খেয়াল করে দেখি। তাহলে আমাকে খুঁজতে হবে কি রিলেশন। এই 6 এর সাথে 222 এর কি রিলেশন, কিভাবে 222 হয়েছে। আমি একটু খেয়াল করি। এই 6 কে ঘন করে 6 যোগ করলে 222 হয়। কারণ আমরা জানি 6 এর ঘন হচ্ছে 216, 216 সাথে 6 যোগ করলেই হবে 222। তাহলে এটা যদি কেউ বুঝে থাকে তাহলে সে পরের হিসাবটা বুঝবে। 7 ঘন করে 7 যোগ, 7 ঘন হচ্ছে 343 যোগ 7 সমান 350। এখানে হবে 350। এই কোশ্চেন আসছে 46তম রিটেনে, ফার্স্ট টাইম ইন্ট্রোডিউস করেছে বাংলাদেশে, পিএসসির আন্ডারে। অন্য চাকরি পরীক্ষাতে ব্যাংকে আসতে পারে, বিভিন্ন মাঝে মাঝে ভর্তি পরীক্ষাগুলোতে আসে কি বলে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, তারপরে চট্টগ্রাম ইউনিভার্সিটির ডি ইউনিটে মাঝে মাঝে মেন্টাল অ্যাবিলিটি দেয়। এসআই পরীক্ষা আছে। তেমন এইটার সাথে এটা কি রিলেশন, এই 3 যদি 243 হয় তাহলে 5 তাহলে কি হবে। তাহলে আমাকে রিলেশন এস্টাবলিশ করতে হবে যে 3 সাথে কি ঘটনা ঘটাইলে 3⁵ এর মানে হচ্ছে 3 × 3 × 3 × 3 × 3। তাহলে 9 × 9 × 3। তাহলে যারা এসব বুঝবে যে 81 × 3 তাহলে 243 হয়। 3⁵ করলে এটা হয়, তাহলে 5 এর পাওয়ার 5 করলে যেটা হবে সেটা অ্যান্সার। তাহলে 5 এর পাওয়ার 5 করলে হবে 5টা 5 গুণ, অ্যান্সার হবে 3125। এটা সংখ্যার অ্যানালজি, হিসাব, সংখ্যা রিলেটেড হিসাব।
তো এটা আমার লেখা একটা বই আছে, এই বইটার নাম হচ্ছে আইকিউ ডক্টর বেসিক মেন্টাল অ্যাবিলিটি। এই বইয়ের এই অধ্যায়টা আছে। তো অনেকেই বলে কি, আর এই জিনিস আবার কি জিনিস, এটা তো জীবনেও আমরা দেখি না কোনো পরীক্ষাতে আসছে, উনি কেন এই কোশ্চিন এই টাইপের প্রশ্ন পরীক্ষাতে এই বইয়ে দিয়ে রাখছে, আননেসেসারি জিনিস, উদ্ভট টাইপের জিনিস, কনফিডেন্সের একটা মেন্টাল। তো অ্যাকচুয়ালি আমি নিজেও মনে করি যে আমি একটা মেন্টাল আছি। তো এরকম টিটকারি মারা ঠিক না আর কি। আমি দেখি যে অনেক রাইটাররা মাঝে মাঝে অনলাইনে কানে আসে কথা, যে এই টপিক থেকে তো প্রশ্ন হয় না, কেন দিয়ে রাখছে বইয়ের মধ্যে আজগবি জিনিস, কিন্তু ঠিকই পরীক্ষায় চলে আসছে। ওকে, তাহলে খেয়াল করি, তাহলে বলি তো এখানে কি কি আসবে, এটা কি হবে, কে দ্রুত পারে দেখি। একশো চুয়াল্লিশ, গুড, থ্যাংক ইউ ভেরি মাচ, গুড। এই যে অ্যান্সার করলে ভালো লাগে, এক হাজার দুজন তো অ্যান্সার করলে অন্তত ভালো লাগে। এখানে আমরা দেখতে পাচ্ছি 7কে বর্গ করলে, সরি সরি, বর্গ, আমি দিয়েছি ঘন, 7-এর বর্গ হচ্ছে 49। তাহলে 7-এর সাথে 2 যোগ করে বর্গ করলে যেটা হবে সেটা হবে 81। আমরা দেখতে পাচ্ছি 10-এর বর্গ করলে হবে 100, 10-এর সাথে 2 যোগ করে বর্গ করলে হবে 144। এই জন্য অ্যান্সার হচ্ছে এটা। গুড, তাহলে বলে তো এটা অ্যান্সার কি হবে। একশো উনপঞ্চাশ যদি 238 হয়, তাহলে 159 সমান কত হবে? এটা এক ধরনের অ্যানালজি, যা হুট করে মাথায় খেলবে না। এখানে দেখি 238 থেকে 149 এর পার্থক্য কত হয়? কত হয়, 9 নাকি? 9 আর থেকে 1, 8 5 13। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই দুটার পার্থক্য হচ্ছে 89। তাহলে কোন সংখ্যার সাথে পার্থক্য 89 হবে? 248 থেকে 159 বিয়োগ করলে 89 হয়। তো এটা অ্যান্সার। আচ্ছা, দেখি এটা কে কে পারে। তাহলে আমার কাজ হচ্ছে তোমাকে এই কোশ্চেনগুলোর সাথে ইন্ট্রোডিউস করে দেওয়া, আর তোমার কাজ হচ্ছে বাসায় এই অধ্যায়গুলো স্টাডি করা। কারণ ক্লাস থেকে কমন পড়ার কোনো সুযোগ নাই, মানসিক দক্ষতা কখনো পরীক্ষায় কমন আসে না, কিন্তু প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করার জন্য আমরা সবাই আইকিউ ডক্টর বইটা প্র্যাকটিস করতে পারি। এটা প্রিলি প্লাস রিটেন একসাথে লেখা আছে।
এটা বিসিএস কনফিডেন্স রিসার্চ ওয়ার্ক থেকে প্রকাশিত বই। মানসিক দক্ষতা, এটাই কনফিডেন্সের পাঠ্য বই, এর বাইরে বই কেনা লাগবে না। ইউর আন্ডার অ্যারেস্ট। এবার এবার আমার আমার তো মনে হয় এটা পারা প্রায় ইম্পসিবল। 2432 এর সাথে 24-এর যে সম্পর্ক, 3735 এর সম্পর্ক কোনটা হবে? এটা হচ্ছে সংখ্যার অ্যানালজি। ওকে, এটা যে সবসময় পরীক্ষাতে আসে এমনটা নয়, মাঝে মাঝে আসে, তো আমরা চাইলে প্র্যাকটিস করতে পারি। ওকে, তাহলে এটা ব্যাখ্যা আমি দিয়ে দিই। এটা কি হয় না, এই যে 4 × 3 × 2 সমান 24, 7 × 3 × 5 সমান 105, 35, 15 আর 7, 7 15 105। সবগুলো অঙ্কের সমষ্টি। মা টেলিকম কি? আচ্ছা, খারাপ না, উত্তর তো হয়েছে। গুড, তাহলে এটা গেল একটা অধ্যায়। এবার আমরা আরেকটা অধ্যায়ের সাথে ইন্ট্রোডিউস হই, সেটা হচ্ছে মানসিক দক্ষতা কোন ধরনের প্রশ্নগুলো পরীক্ষাতে আসে। নতুন নতুন অধ্যায়ের সাথে ইন্ট্রোডিউস হই। আমার কাজ হচ্ছে তোমাকে ওই সকল টপিকগুলো দেখানো যেখান থেকে মানসিক দক্ষতার পরীক্ষার প্রশ্ন আসে। এখান থেকে এটা একটা রিটেনের অধ্যায়, এই অধ্যায় থেকে এটা হচ্ছে নাম্বার সিকোয়েন্স, সংখ্যার ক্রম। এখান থেকে কখনোই প্রিলিমিনারিতে কোনো প্রশ্ন আসে নাই, এটা সম্পূর্ণ রিটেন এর অধ্যায় এবং ব্যাংকেও আসে। একটা প্রশ্ন দেখলে আমরা বুঝবো যে আসলে তো কোশ্চেনগুলো এরকম। এই অধ্যায়ের নাম হচ্ছে সংখ্যা ক্রম। হচ্ছে হাউ মেনি টুস আর দেয়ার ইন দ্য ফলোয়িং নাম্বার সিরিজ হুইচ আর প্রেসিডেড বাই 5 বাট নট ফলোড বাই অ্যান অড নাম্বার। 34তম বিসিএস রিটেন। বলো দেখি। দেখি কে কে পারে। এখানে খুব মেধা লাগবে তা না, বাট এই কোশ্চেনগুলোর সাথে তোমার ইন্ট্রোডিউস হবে। কে কে পারো দেখি। স্যার আসসালামু আলাইকুম। স্যার আমাদের রুটিনে তো 1-2 নম্বর লেকচার দেওয়া ছিল স্যার। ক্লাস হবে হচ্ছে 3 ও 4। 8 তারিখ হবে 3, 9 তারিখ হবে 4 নম্বর লেকচার স্যার। আর স্যার একটা যদি ভিডিও একটু প্লিজ দিতেন স্যার, তাহলে আমি ভিডিওটা শেয়ার করতাম আর কি আমাদের পেজ গ্রুপে ফ্রি ক্লাস। এখন বলছে ডি, আফ্রিদি বলছে 4। গুড। তাহলে এটা একটা অধ্যায় মেন্টাল এবিলিটির। তাহলে কোশ্চেনটা পড়ে, এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ আন্ডারস্ট্যান্ডিং একটা বিষয়, প্রশ্নটা পড়ে তারপরে সিদ্ধান্ত দিতে হবে। তাহলে আমরা প্রশ্নটা পড়ে শর্তগুলো বাংলায় লিখবো, তারপরে গণবো। বলছে হাউ মেনি টুজ আর দেয়ার ইন দ্য ফলোইং নাম্বার সিরিজ, এখানে কয়টা 2 আছে। বলছে হুইচ আর প্রিসিডেড বাই 5, বাংলা হচ্ছে পূর্বে ওই সকল 2, যে সকল 2-এর পূর্বে 5 থাকবে। 5 থাকবে, পূর্বে 5 থাকবে, পরে কি বলছে, নট ফলোড বাই অ্যান অড নাম্বার।
পরে বিজোড় থাকবে না। এর মানে কি? পরে বিজোড় থাকবে না, এর মানে পরে জোড় থাকবে। প্রথমে বলছে যে এখানে কয়টা 2 আছে, যার পূর্বে 5 থাকবে, আর পরে বিজোড় থাকবে না। তো বিজোড় থাকবে না অর্থ আমরা ধরে নিলাম তাহলে জোড় থাকবে। তাহলে এই 2 হবে না, কারণ এর আগে 5 আছে। ওই ঠিকই তো আছে, 5 আছে কিন্তু পরে তো জোড় নাই। এইটা হবে, কারণ এর আগে 5 আছে, পরে জোড় আছে। এটাও হবে, কিন্তু এই 2 এর আগে 5 নাই। এরপরে এটার আগে 5 নাই, এর আগে 5 আছে, পরে জোড় আছে। এর আগে 5 নাই, এর আগে 5 আছে কিন্তু বিজোড়। এরপরে এটাও হবে, এই জন্য অ্যান্সার করতে হবে 4। সঠিক উত্তর সি। তাহলে এই ধরনের প্রশ্ন আমরা পরীক্ষাতে ফেস করব বলে আমাদের ধারণা, কারণ এগুলো বিসিএস রিটেনে অলরেডি পরীক্ষায় আসছে, নতুন কোনো বিষয় নয়, পরীক্ষাতে আসতেছে। বলো দেখি এটার অ্যান্সার কি হবে। এখানে বলছে হুইচ ইজ দ্য থার্ড নাম্বার, থার্ড তৃতীয় সংখ্যা বের করতে বলছে, টু দ্য লেফট অফ, বাম দিকে, অফ দ্য নাম্বার হুইচ ইজ এক্স্যাক্টলি ইন দ্য মিডল। অর্থাৎ এই সংখ্যাগুলোর ঠিক মাঝখানের সংখ্যা বাম দিকে তৃতীয় সংখ্যা কোনটি। সবগুলোর সংখ্যা আমরা প্রথমে গুনবো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27। তাহলে মোট সংখ্যা আছে 27টা। এই 27টা সংখ্যার মধ্যে মাঝখানের সংখ্যাটা হবে 9। কেন? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, এই পাশে 13টা, ওই পাশে 13টা, 13 13 26, আর তাহলে মাঝখানে আছে 9। এই মাঝখানের সংখ্যার বাম দিকে থার্ড নাম্বার। তো বাম দিকে যদি থার্ড নাম্বার বলে তাহলে 1 2 3, এইটা হচ্ছে থার্ড নাম্বার। এটা হচ্ছে অফ বলার কারণে, কিন্তু যদি অফ না থেকে যদি এখানে ফর্ম থাকতো, ফর্ম থাকলে তখন 1 2 3 এইটা অ্যান্সার হইতো। এটা হচ্ছে ফর্ম থাকলে, ফর্ম। কারণ ওই সংখ্যার বাম দিকে আর ওই সংখ্যা থেকে বাম দিকে কথা একরকম নয়। ওই সংখ্যা ফর্ম বললে ওই সংখ্যা সহ, আর যেহেতু বলছে ওই সংখ্যার বামে, তাহলে ওই সংখ্যা বাদ দিয়ে হবে। ওকে, তাহলে এটা একটা অধ্যায়ের সঙ্গে আমরা ইন্ট্রোডিউস হলাম। এখন আমরা নতুন একটা অধ্যায়ের সাথে ইন্ট্রোডিউস হই, এটাকে বলে হচ্ছে ভ্যান ডায়াগ্রাম। তো আমি এই অধ্যায়টাকেও আমার বইয়ে অনেক আগে থেকেই দেই। তো ফার্স্ট টাইম 46 রিটেনে এই অধ্যায় থেকে একটা প্রশ্ন আসছে। তো অনেকের কাছে এটা মনে হয়েছে যে আজগবি একটা অধ্যায় বইয়ে দিয়ে রাখছে। তো এটাও চলো একটু দেখে নিয়ে আসি। এই অধ্যায়টার নাম হচ্ছে রিলেশন উইথ ভ্যান ডায়াগ্রামের মাধ্যমে রিলেশন ফাইন্ড আউট করা। রিলেশন উইথ ভ্যান ডায়াগ্রাম। রিলেশন বেসড এই ভ্যান ডায়াগ্রামের দুটো টাইপ আছে। একটা টাইপ হচ্ছে রিলেশন বেসড, আর একটা হচ্ছে অ্যানালাইসিস বেসড। তো প্রথমে আমরা একটু রিলেশন বেসড রিলেশনগুলো একটু খেয়াল করি।
রিলেশন বেসড ভেন ডায়াগ্রাম। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি ভেহিকেলস মানে যানবাহন, কার এবং বাস। তাহলে বাস এবং কার দুটা যানবাহন, তাহলে সকল কার যানবাহন, সকল বাসই যানবাহন, কিন্তু কার এবং বাসের মধ্যে কোনো রিলেশন নাই। আমরা কখনো এভাবে বলতে পারবো না যে কিছু বাস কার, কিছু কার বাস। এই জন্যে বাস এবং কার দুটাই হচ্ছে ভেহিকেলস, সমস্ত ভেহিকেলসের সেটের উপসেট, প্রপার সাবসেট বা প্রকৃত উপসেট, কিন্তু বাস এবং কারের মধ্যে কোনো রিলেশন নাই। এই চিত্রটা দিয়ে সেটাই রিপ্রেজেন্ট করছে। তাহলে ভেহিকেলস, কার এবং বাসের মধ্যে যে একটা লজিক্যাল সিকোয়েন্স মেনটেন করে বা লজিক্যাল রিলেশন মেনটেন করে, সেটা এই ভেন ডায়াগ্রামের মাধ্যমে রিপ্রেজেন্ট করা যায়। এবার লয়ার্স, টিচার অ্যান্ড এডুকেটেড, আমরা একটু খেয়াল করে দেখি। অল লয়ার্স আর এডুকেটেড, অল টিচার আর এডুকেটেড। তবে সমস্ত আইনজীবী এবং সকল শিক্ষক শিক্ষিত, কিন্তু এই লয়ের টিচার আছে, কিছু টিচার লয়ার আছে, যেমন লয়ের টিচার, কিছু টিচার লয়ার, কিছু লয়ার টিচার, কিন্তু সব টিচারই লয়ার নয়, সব লয়ারই টিচার না। এই জন্য একটু ছুঁয়ে দিয়েছে, এখানে ছুঁয়ে দিয়েছে, ছুঁয়ে, এটাকে বলে ইন্টারসেক্ট করেছে। সেটের ভাষায় বলে ইন্টারসেকশন। কিছু কমন আছে এখানে টিচারের এবং লয়ারের মধ্যে, কিছু লয়ার কিছু টিচার কমন, লয়ারও হয় টিচারও হয়, এই জন্য এই জায়গাটা ইন্টারসেক্ট করা আছে। তাহলে এই চিত্রের মাধ্যমে লয়ার, টিচার এবং এডুকেটেড ব্যক্তিদের মধ্যে রিলেশন বোঝানো হয়। এবার দেখো, ইঞ্জিনিয়ার্স, হিউম্যান বিংস, র্যাটস। ইঞ্জিনিয়ার, হিউম্যান বিংস অ্যান্ড র্যাটস। অল ইঞ্জিনিয়ার আর হিউম্যান বিংস। সকল ইঞ্জিনিয়ার মানুষ জাতি বা মানুষ, কিন্তু র্যাটের সাথে হিউম্যান এবং বিং আর হচ্ছে ইঞ্জিনিয়ারের কোনো রিলেশন নাই, এই জন্য সে আলাদা লোক। ওয়্যার, কপার এবং পেপার। ওয়্যার, কপার, কিছু কপার আছে ওয়্যারের, মানে কিছু ওয়্যার আছে কপার দিয়ে তৈরি, সব কপার কিন্তু ওয়্যার না, আর সব ওয়্যার কিন্তু কপারের না, কিছু। এই জন্য এই জায়গাটা হচ্ছে ইন্টারসেক্ট করেছে। আর পেপারের সাথে ওয়্যার এবং কপারের কোনো রিলেশন নাই, এই জন্য সে আলাদা রিপ্রেজেন্ট করছে। তাহলে এই চিত্রটার মাধ্যমে এই রিলেশনটাই রিপ্রেজেন্ট করে। ফিমেল, মাদার এবং ডক্টর। ফিমেল, মাদার, ডক্টরস। আমাদের অল মাদার্স বা অল মাদার হচ্ছে ফিমেল। পৃথিবীতে যত মা আছে সব ফিমেলের সাবসেট এবং প্রপার সাবসেট। এখন ডক্টর, আমরা জানি ডক্টর ছেলেও আছে মেয়েও আছে, কিছু ডক্টর ফিমেল, এই জন্য ফিমেলকে টাচ করেছে। আবার কিছু ফিমেল ডক্টর মাদার, ডাক্তার মাও আছে, এই জন্যে এখানে সে ফিমেলকেও টাচ করেছে, মাদারকেও টাচ করেছে। কারা? এই ডক্টরের সেট। তাহলে ফিমেল, মাদার এবং ডক্টরের মধ্যে যে লজিক্যাল রিলেশনটা, সেটা এই চিত্রের মাধ্যমে রিপ্রেজেন্ট করা যায়। এবার 46তম রিটেনে এখান থেকে একটা প্রশ্ন আসছে। মেল ফাদার্স অ্যান্ড চিলড্রেন। এবং আমরা জানি সকল ফাদার হচ্ছে মেল, এই জন্য সকল ফাদার মিলের প্রকৃত উপসেট। এবং কিছু চিলড্রেন আছে মেল, কিছু চিলড্রেন আছে ফিমেল, এই জন্য চিলড্রেনটা শুধু মেলকে একটু টাচ করেছে। সে ফাদারকে টাচ করলে কিন্তু সমস্যা হয়ে যেত, কারণ তখন হয়ে যেত শিশু পিতা। কিছু শিশু পিতা হয়, এটা কিন্তু বাংলাদেশে হয়। বাংলাদেশের যে ডেফিনেশন শিশুর, 18 বছর বয়স মার্কা মারা একটা রিলেশন,
18 বছরের শিশু আছে, 18 বছরে ভোট দিতে পারবে, 18 বছরে বিয়েও করতে পারবে, 18+। তো তোমরা অনেকে জানো যে তোমাদের গ্রাম অঞ্চলে দেখবে যে 18 বছর বয়সে মাও আছে, বাবাও আছে, 14 14 15 বছর বয়সে বিয়ে করছে, আমার গ্রামে আছে বহুত। কিন্তু লজিক্যালি সেটা হয় না, চিলড্রেন কখনো ফাদার হবে না, চিলড্রেন মেল হতে পারে, ফিমেল হতে পারে, এই জন্য টাচ করেছে। এখানে ডক্টরস, লয়ার্স এন্ড ইঞ্জিনিয়ার্স, এটা তিনটা আলাদা প্রফেশন ধরা হয়েছে, তিনটা আলাদা প্রফেশন। ডক্টরস একটা প্রফেশন, ইঞ্জিনিয়ার্স একটা প্রফেশন, লয়ার একটা প্রফেশন, এই জন্য তিনটা রিলেশন দিয়ে রিপ্রেজেন্ট করা হয়েছে। এই হচ্ছে আলাদা আলাদা সম্পর্ক। এবার দেখো সেকেন্ড, মিনিট এবং আওয়ার। সেকেন্ড, মিনিট এবং আওয়ার, সকল সেকেন্ড মিনিটের সাবসেট বা প্রকৃত উপসেট বা প্রপার সাবজেক্ট যেভাবে বলি, সবগুলো মিনিট আবার আওয়ারের সাবসেট। তাহলে এটাকে এই রিলেশনের মাধ্যমে রিপ্রেজেন্ট করা যাবে। ভ্যান ডায়াগ্রামের মাধ্যমে সম্পর্ক রিপ্রেজেন্ট করা। এটা হচ্ছে ডগ, প্যাটস এন্ড ক্যাটস। আমরা জানি কিছু প্যাট আছে ডগ, কিছু প্যাট আছে ক্যাট। সব প্যাট তো আর ক্যাট আর ডগ না। হ্যাঁ, এই জন্য দেখো কিছু ডগ প্যাটস এর সাবসেট ইন্টারসেক্ট করেছে, আবার কিছু ক্যাট প্যাটকে ইন্টারসেক্ট করেছে। এই অঞ্চলটা হচ্ছে কিছু কিছু কিছু। ম্যারিড, ওমেন এন্ড টিচার। তাহলে এই তিনজনের মধ্যে যে রিলেশনটা, সেটা হচ্ছে এই চিত্রের মাধ্যমে রিপ্রেজেন্ট করা যাবে। কারণ কিছু ওমেন আছে ম্যারিড, কিছু ওমেন আছে টিচার, কিছু ম্যারিড আছে ওমেন, কিছু ম্যারিড আছে টিচার, কিছু টিচার ওমেন আছে, কিছু টিচার ম্যারিড ওমেন আছে। এই জন্য সবাই সবাইকে ছুঁয়ে দিয়েছে, দেখো ছুঁয়ে দিয়েছে। 46তম বিসিএস ফার্স্ট টাইম বাংলাদেশে এই কোশ্চিনটা বিসিএস আসছে। এর আগে এলে আমার বইয়ে থাকার কারণে অনেকে মনে করে আর এটা ভুয়া টপিক কি জন্য বইয়ের মধ্যে দিয়ে রাখছে, এটা যে মাল এটা তো জানে না। আমাদের আশেপাশে ইন্ডিয়া, পাকিস্তান সব বিসিএস পরীক্ষা দিয়ে ধরনের কোশ্চেন আসে। এবারে এতক্ষণ ধরে যে আলোচনা হলো তার আলোকে দু একটা প্রশ্ন দেই, দেখি পারো কিনা। বলো তো এটা কোনটা অ্যান্সার? পার্টা 2, এটা 2 নাম্বার কোন, 1 নাম্বার কই? লায়ন্স, এলিফ্যান্টস এন্ড অ্যানিমেল, এই তিনটা জিনিসকে কোন চিত্রের মাধ্যমে রিপ্রেজেন্ট করা যায়? কে সবার আগে অ্যান্সার দেয়? লায়ন্স, এলিফ্যান্ট এন্ড এলিমেন্ট, অ্যানিমেলস। আমরা জানি সকল এলিফ্যান্ট এবং সকল লায়ন্স হচ্ছে অ্যানিমেল, কিন্তু কিছু লায়ন এলিফ্যান্ট, কিছু এলিফ্যান্ট লায়ন হওয়ার কোনো সুযোগ নাই। এই জন্য অ্যান্সার কোনটা হবে? দ্রুততা কি? কোন চিত্রের মাধ্যমে এই সম্পর্কটা রিপ্রেজেন্ট করাচ্ছে? কমেন্ট বক্সে যান, অ্যান্সার টিপে আসুন। হাই হাই, এতক্ষণ লাগলে তো সমস্যা। একজন বলছে এ, গুড। পাপিয়া হালদার বলছে এ। এবারে জাকিয়া বলছে বি। দ্রুত দ্রুত। লায়ন্স, এলিফ্যান্ট অ্যান্ড অ্যানিমেলস। আনোয়ারুল হক এ, গুড, থ্যাংক ইউ ভেরি মাচ। সঠিক উত্তর এ হবে। কেন হবে? আমরা দেখতে পাচ্ছি এলিফ্যান্ট এবং লায়ন সবাই হচ্ছে অ্যানিমেলের অংশ। থ্যাংক ইউ। এবার বলি পটেটো, ফুড অ্যান্ড ভেজিটেবলস, এই তিনটা বস্তুর মধ্যে কোন সম্পর্ক দিয়ে রিপ্রেজেন্ট করায়?
দ্রুত। আমরা জানি সকল পটেটোই ভেজিটেবল, আবার সকল পটেটোই ভেজিটেবল, সকল ভেজিটেবলই খাবার। শাকসবজি আমরা খাই, এই জন্য অ্যান্সার কোনটা হবে? সঠিক উত্তর এ হবে। ওকে, আরেকটা দেই। টি, কফি অ্যান্ড বেভারেজ, বলো কোন চিত্রের মাধ্যমে এই সম্পর্কটা রিপ্রেজেন্ট করে? টি, কফি অ্যান্ড বেভারেজ। কোনটা হবে? বেভারেজ মানে হচ্ছে পানীয়। আনোয়ারুল বলছে সি। গুড। কারণ টি এবং কফি দুটাই বেভারেজ, তাহলে এটার নাম হচ্ছে বেভারেজ, এটা হচ্ছে টি আর কফি। কারণ কিছু টি কফি, কফি টি হওয়ার কোনো সুযোগ নেই। অ্যান্সার হচ্ছে সি। এই যে ব্যাখ্যা, পুরোটা হচ্ছে বেভারেজ, টিও বেভারেজ, কফিও বেভারেজ, কিন্তু তাদের মধ্যে কোনো ইন্টারসেকশন হবে না। এবার বয়েজ, অ্যাথলেটস অ্যান্ড স্টুডেন্ট, এই বয়েজ, অ্যাথলেটস অ্যান্ড স্টুডেন্টকে কোন চিত্রের মাধ্যমে রিপ্রেজেন্ট করা যাবে? কোন চিত্র? লাস্ট তোমাদেরকে অনেকক্ষণ কষ্ট দিলাম, তোমরা কমেন্ট করতেও কষ্ট পাচ্ছ। বয়েজ, অ্যাথলেটস অ্যান্ড স্টুডেন্ট। রশ্মি না কি নাম এটা? রশ্মি বলছে ডি। গুড, থ্যাংক ইউ। পাপিয়া বলছে সি। সুপ্রিয়া বলছে 4-এর উত্তর বি। বি হবে, হ্যাঁ, তোমার মাথাটা হবে। শোনো, আমরা জানি যদি বয়েজ বলি, কিছু বয়েজ অ্যাথলেটস আছে, কিছু বয়েজ আবার স্টুডেন্ট আছে, কিছু অ্যাথলেট বয় আছে, কিছু অ্যাথলেট স্টুডেন্ট আছে। অনেকে আছে পড়াশোনা করে, আবার পড়াশোনা করে না, শুধু খেলে। আবার স্টুডেন্ট বয়েজও আছে, অ্যাথলেটও আছে। এই জন্য সঠিক উত্তর হবে ডি। সবাই সবাইকে ছুঁয়ে দিবে। থ্যাংক ইউ। তাহলে আজকে পর্যন্তই থাক। ইনশাল্লাহ আমরা অফলাইনে যে সকল শাখায় আমাদের ক্লাস শুরু হয়েছে বা হচ্ছে, আমরা যারা প্রস্তুতি নিতে চাই, অনলাইন ক্লাসের চেয়ে অফলাইন ক্লাসের আকর্ষণ বেশি, শেখার আগ্রহ বেশি থাকে, এবং স্যাররা ক্লাস নিয়েও স্বাচ্ছন্দ্য ফিল করে ভালো। কারণ আমি অফলাইনের থেকে অনলাইনে ক্লাস নিয়ে অনেক বেশি মজা পাই। তো তারপরেও যাদের অনেক দূর দূরান্ত থেকে ফ্রান্সে আসার কোনো সুযোগ নেই, অনেক জায়গায় আমরা কোর্স করাচ্ছি না, এবং ব্রাঞ্চও নাই অনেক জেলাতে, অনেক জায়গাতে, অনলাইনে অবশ্যই থাকবো। ভালো একটা প্রস্তুতির গাইডলাইন হবে। সকলকে বিশেষ কনফিডেন্সে স্বাগতম, এবং আমরাও আপনার সফলতার অংশীদার হতে চাই। আমাদের সঙ্গে কোর্স করুন, প্রস্তুতিকে এগিয়ে নিন। আমরা দিন রাত একাকার করে ফেলতেছি আপনাদের প্রস্তুতির জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।